বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের সাব মিশন শুরু করছে বাংলাদেশ। সামর্থ্যের সেরাটুকু দিয়ে জয় তুলে নিতে চায় মামুনুররা। তারা টিম ডিসিপ্লিনে খেলে, টিম ডিফেন্ডিং, টিম অ্যাটাকিং এ তারা কিন্তু উইন করে। কারণ আমরা চেষ্টা করবো অ্যাজ এ টিম হিসাবে খেলতে। কনফিডেন্স রাখে যে না আমরা পারবো, এই কনফিডেন্সটা বেশি দরকার। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হলো সাফের একাদশ আসর। নেপালকে 1-0 গোলে হারিয়ে শ্রীলঙ্কার শুভ সূচনা। বাফুফে ভবনে ভাঙচুরের ঘটনায় আরামবাগ ও পুলিশের পাল্টাপাল্টি অভিযোগ। অজ্ঞাতনামা প্রায় 200 জনকে আসামি করে বাফুফের মামলা। অনূর্ধ্ব 19 বিশ্বকাপকে সামনে রেখে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে থাকছে 3টি টি-20 ও 1টি টেস্ট। এবং আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ, ওয়ানডেতে সেরা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডিভিলিয়ার্স, টি-20তে ফাফ ডুপ্লেসি। দেখছিলেন খেলার সময় শিরোনাম। মাঠ ও মাঠের বাইরে খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। দর্শক, সাফ সুজুকি কাপ টুর্নামেন্ট নিয়ে আজ আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও কোচ সাইদ হাসান কানন। কানন ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। কারণ ভাই, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি সেটা নিশ্চয়ই আসলে আপনিও বুঝতে পারছেন, হয়তো দর্শকরাও বুঝতে পারছে। তবে সেই আলোচনায় যাওয়ার আগে আমরা যে কালকে ম্যাচটা রয়েছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, প্রথম ম্যাচ, সেই ম্যাচের প্রতিবেদনটা একটু দেখে আসবো। সাফ সুজুকি কাপের খবর। সাফ মিশনে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান হলেও মামুনুররা চায় জয় দিয়ে আসর শুরু করতে। আর গায়ে বর্তমান চ্যাম্পিয়নদের তকমা থাকা আফগানিস্তান প্রতিপক্ষকে সমীহ করার পাশাপাশি প্রথম ম্যাচটা দেখছে বেশ গুরুত্ব দিয়েই। কেরালা ত্রিবান্দ্রম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায়। খলিলুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। সাফের শেষ 2 আসরে বাংলাদেশের বিদায়টা হয়েছিল গ্রুপ পর্ব থেকেই। শুধু কি তাই, দক্ষিণ এশিয়ার ফুটবলীয় মহাযজ্ঞে গেল 2 আসরে নেই বাংলাদেশের কোনো জয়। তবে রেকর্ড বইয়ের পাতায় এবার যেন তেমন কিছু যোগ না হয়, তার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ মারুফুল হকের দল। প্রত্যেকটা সাইড তারা টিম ডিসিপ্লিনে খেলে, টিম ডিফেন্ডিং, টিম অ্যাটাকিং এ তারা কিন্তু উইন করে। কারণ আমরা চেষ্টা করবো অ্যাজ এ টিম হিসাবে খেলতে। সাফের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে নেপালের বিপক্ষে জয় পেলেও তাতে মন ভরেনি কোচ মারুফুলের। এরপরও শিষ্যদের প্রতি এবার পূর্ণ আস্থা কোচের। যদিও গুরুত্বপূর্ণ এই ম্যাচে মধ্যমাঠে মামুনুলের সঙ্গী জামাল ভুঁইয়াকে না পাবার সম্ভাবনা আছে লাল সবুজের দলের। ম্যাচ ডেতে পারফর্ম করতে পারে এবং গেম প্ল্যান অনুযায়ী খেলতে পারে এবং যদি কনফিডেন্স রাখে যে না আমরা পারবো, এই কনফিডেন্সটা বেশি দরকার। অন্যদিকে দলের অধিকাংশ ফুটবলারের ইউরোপীয় লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও প্রথম অ্যাসাইনমেন্ট বলেই কিনা কিছুটা সতর্ক আফগানিস্তানের কোচ। তাছাড়া এখন পর্যন্ত 5 বারের মুখোমুখি দেখায় কখনো বাংলাদেশের বিপক্ষে জয় পায়নি সাফের বর্তমান চ্যাম্পিয়নরা। সাথে ফেভারিটের তকমা থাকায় কিছুটা হলেও অদৃশ্য চাপে আছে আফগানিস্তান। আমরা বাংলাদেশকে সমীহ করেই মাঠে নামবো। ওরা ভালো দল, ওদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে লড়বে আমাদের ফুটবলাররা। আশা করছি ম্যাচটা আমরা জিততে পারবো। ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আফগানিস্তান, ব্যবধানটা 32। জুনে 2 দলের শেষ ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হলেও গেল বছরের এশিয়ান গেমসে আফগানিস্তানকে 1-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। শুধু সাফের বর্তমান চ্যাম্পিয়ন বলেই না, কাগজে কলমে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল আফগানিস্তান। আর তাই এক যুগ পর সাফ শিরোপার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে মামুনুলদের আফগান বাধা টপকাতে করতে হবে বিশেষ কিছু, দিতে হবে সামর্থ্যের সবটুকু। কেরালা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি কানন ভাইয়ের কাছে। কানন ভাই, আমরা ম্যাচের আগের যে প্রতিবেদনটি সেটি দেখলাম এবং সেখানে অনেক কিছু পরিসংখ্যানের বিষয় দেখলাম। আপনি নিশ্চয়ই জানেন আফগানিস্তান দলে 18 জন ইউরোপীয় লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার রয়েছেন। পক্ষান্তরে বাংলাদেশের অবস্থা হয়তো আপনার চেয়ে ভালো আর জানে না। একটা সময় 2003 সালে বাংলাদেশ যখন সর্বপ্রথম সাফ চ্যাম্পিয়ন হয় এবং একমাত্র শিরোপা জেতে, তখন আপনি দলের ম্যানেজার ছিলেন। তো সেই দল এবং আজকের দল, কালকের ম্যাচ, সব মিলিয়ে কি বলবেন? সাব ফুটবলে কিন্তু কোনো টিমই কিন্তু এত এক্সেপশনাল কোনো টিম না, আমি মনে করি। সব টিমই প্রায় সমান, কাছাকাছি। কেউ বলতে পারবে না যে আমি একটা টিমকে আউটপ্লেট করে দিব বা আজকের ম্যাচে জিতে যাবো, কেউ শিওর বলতে পারবে না। সেটা আমি মনে করি যে যেগুলো টিম পার্টিসিপেট করতেছে, আজকে খেলা দেখলাম নেপাল, শ্রীলঙ্কার,
ওই একই টাইপের টিম সব। তারপর আফগানিস্তান যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা অবশ্যই আশা করবে তাদের চ্যাম্পিয়নশিপ ধরে রাখার জন্য। পক্ষান্তরে বাংলাদেশের চেষ্টা করবে তাদের 2003 চ্যাম্পিয়নশিপটা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবে। তবে বাংলাদেশ ফুটবল টিমের একটু ঘাটতি তো অবশ্যই আছে আমাদের এখন, যেহেতু আমাদের মেন স্ট্রাইকার নাই টিমের। এমএলএ যদি সুস্থ থাকতো, আমার মনে হয় একটা অভিজ্ঞ স্ট্রাইকার টিমে দরকার ছিল। তারপরেও টিমের যে অবস্থান, এইবার এই সাপের আগে কিন্তু আমাদের টিম অনেকগুলো ম্যাচ খেলেছে, অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। এটা টিমের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ। কোনো টুর্নামেন্টের এতগুলো ম্যাচ কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলার মতো সুযোগ পায়নি। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডে কিন্তু অনেকগুলো ম্যাচ ওরা খেলেছে, যদিও হেরেছে, একটা ভালো একটা পুঁজি তাদের কাছে আছে। সেইটাই কাজে লাগানোর চেষ্টা করতেছে মারুফ, আমাদের কোচ। মানে লাস্ট ইয়ারে আমরা যে আন্তর্জাতিক ম্যাচগুলো খেলার সুযোগ পেয়েছি, বিশ্বকাপ বাছাই প্লাস বঙ্গবন্ধু গোল্ড কাপ প্লাস কিছু প্রস্তুতি ম্যাচ বা ফ্রেন্ডলি ম্যাচ যেগুলো বলা হয়, তো সব মিলিয়ে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে কি আমাদের বর্তমান যে দলটা আছে, সেই দলটাতে আগামীকালের ম্যাচে কিন্তু মিডফিল্ডে মামুনুলের পাশাপাশি বা হেমন্তর পাশাপাশি কিন্তু আমরা হয়তো জামাল ভুঁইয়াকে দেখতে পারবো না, তার অসুস্থতা থেকে। এটা একটা অনেক কি প্লেয়ার কিন্তু বাংলাদেশ টিমের কিন্তু কি প্লেয়ার জামাল ভুঁইয়া। ও অসুস্থ থাকাতে একটা অনেক গ্যাপ, একটা টিমের একটা এই যে কম্বিনেশনের যে একটা গ্যাপ, এটা একটা কালকে হয়তো আমাদের চোখে পড়বে আমাদের টিমের। তারপরও মিডফিল্ড নির্ভরই কিন্তু আমাদের টিম এখন। মিডফিল্ড থেকে গোল করতে হবে, মামুনুলকে এক্সট্রা প্রেশার নিতে হবে, মামুনুল ভালো খেলতে হবে, জাহিদকে ভালো খেলতে হবে, উইংয়ে জাহিদকে ভালো এই খেলতে হবে। 5টা মিডফিল্ডে কিন্তু খুব ভালোভাবে খেলতে হবে, খুবই ভালো খেলতে হবে। না খেললে কিন্তু টিম কলাপস করে যাবে এবং ডিফেন্স ভুল করা যাবে না। আচ্ছা, কারণ ভাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি এই মারুফুল হকের অধীনের আগে যিনি কোচ ছিলেন ফাবিও লোপেজ, তিনি কিন্তু মাঝখানে যে মানে যতটুকু সময় পেয়েছিলেন, সেখানে কিন্তু তিনি আসলে ফুটবলারদের পজিশন পরিবর্তন করে খেলিয়েছেন। আসলে সেই জায়গা থেকে মারুফুল হক উনি যতটুকু সময় পেয়েছেন, তাতে আসলে দলটাকে গোছানো কতটুকু সম্ভবপর আপনি মনে করছেন? কিন্তু আমি মনে করি আমাদের প্লেয়াররা কিন্তু একই ধাঁচে ফুটবল খেলে। হঠাৎ করে একটা কোচ এসে বিভিন্ন পজিশন চেঞ্জ করার পরে কিন্তু খুব একটা ভালো খেলেন এই টিম। মারুফ জানে যে কোন প্লেয়ার কোন পজিশনে খেলে। ও আসার পরে কিন্তু টিমের পজিশন চেঞ্জ করা নেই, যে ধাঁচের প্লেয়ার যে পজিশনে খেলতেছে, শর্ট টাইমও খুব শর্ট ওর। এই জন্য মারুফ কিন্তু রিস্ক নিল, যে আমি চ্যালেঞ্জ করলো যে আমি চেষ্টা করতে পারি কিনা কিছু, বিকজ সে জানে প্রত্যেকটা প্লেয়ারের পজিশনাল জানে, প্রত্যেকটা প্লেয়ার কি খেলতে পারে, কতটুকু তার এফোর্ট দিতে পারে, সব জানেও। এই চান্সটা মারুফ নিবে। এবং কোচ পরিবর্তনটা কিন্তু একটা এফেক্ট টিমের উপরে। এত ঘন 2-3 মাসে কিন্তু 3টা কোচ চেঞ্জ হয়েছে। 2005-এ টিটু, তারপরে লোপেজ, তারপরে লোপেজ আগে ছিল ক্রুইফ, তারপরে লোপেজ, তারপরে কিন্তু মারুফ। এই যে 4টা কোচের পরিবর্তন, এটা কিন্তু টিমের জন্য একটা ক্ষতিকারক একটা ভালো এফেক্ট পড়ে, ভালো এফেক্ট করে টিমের উপরে। কারণ ভাই আমরা আবারও আপনার কাছে আলোচনায় ফিরবো, আলোচনার অনেক বিষয়বস্তু রয়েছে, আমরা ছোট্ট করে আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ সুজুকি কাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। শেষ মুহূর্তে রিফনাস মোহাম্মদের গোলে নাটকীয় জয় পেয়েছে লঙ্কানরা। সাফের গেল আসরে দুর্দান্ত পারফর্ম করেও শিরোপা জিততে পারেনি স্বাগতিক নেপাল, কিন্তু ম্যাচ ফিক্সিং ও ইনজুরির কারণে সেই দলের অনেক সদস্যই এবার বাদ পড়েছেন। কেরালার ত্রিবান্দ্রম আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছে নেপাল। 11 মিনিটে গোলের দারুণ একটি সুযোগও পেয়ে যায় তারা, কিন্তু রোহিত চাঁদের ওই প্রচেষ্টা দৃঢ়তার সাথে রুখে দেন লঙ্কান গোলরক্ষক সুজান পেরেরা। এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণের সময় গড়ালেও গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের পথে, তখনই জ্বলে ওঠে লঙ্কানরা। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে রিফনাস মোহাম্মদের গোলে 1-0 গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি আমাদের সাইদ ভাইয়ের কাছে। ভাইয়া, আমি এই মুহূর্তে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই ম্যাচের বাইরে গিয়ে একটু, সেটি হচ্ছে আমরা সাফকে জানি দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ ফুটবল হিসেবে একটা এই উপমহাদেশের আসলে জমজমাট আসর। সেই আসরে উদ্বোধনী অনুষ্ঠান হবে না, এটা আসলে কতটুকু যায়? এটা অবশ্যই আমরা আশা করি না। একটা ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট, বিশাল একটা ফেস্টিভ্যাল এশিয়ার সাফে। কোনোদিনই আমি দেখিনি যে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া, এই প্রথম দেখলাম যে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই তারা এই খেলা স্টার্ট করে দিয়েছে আজকে ফার্স্ট। মানে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে হয় না, এটা কেন এফসি অ্যালাউ করলাম বুঝলাম না কিছু। এটা এফসির যে কর্মকর্তা, তাদের অবশ্যই এটা নলেজে নেওয়া উচিত। নিশ্চয়ই ওদের ভিতরে কোনো, আমি আজকে পেপারে দেখেছিলাম যে একটা কোন্দল নাকি ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং কেরালা ফেডারেশনের সাথে একটা ওদের আন্ডারস্ট্যান্ডিং এর অভাব বা ওদের একটা কোন্দল আছে, সেই কারণে হয়তো এটা হয়েছে। কিন্তু এটা তো দায় এড়াতে পারবে না, এফসি দায় এড়াতে পারবে না, এফসির উপরে ঘাড়ে আসবে এটা। এটার সাথে আমি আরেকটা বিষয় যোগ করতে চাই, সেটি হচ্ছে আমরা বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি যে আসলে এই যে ত্রিবান্দ্রমে বা কেরালায় যে আসলে টুর্নামেন্টটি হচ্ছে,
সেটা কিন্তু আসলে অব্যবস্থাপনায় ভরপুর। হয়তো মাঠ থেকে হোটেলের দূরত্ব অনেক বেশি, পাশাপাশি আরো কিছু বিষয় উঠে আসছে যে প্র্যাকটিস মাঠের ফ্যাসিলিটিস, এমনকি অনেকেই দেখা গেছে যারা আসলে টিমের সাথে মানে অপরিহার্য সদস্য যারা, তারাই হয়তো ওখানে গিয়ে আবাসন ব্যবস্থাটা পাচ্ছে না। আসলে আয়োজকদের এখানে ব্যর্থতা কতটুকু? অনেক বড় ব্যর্থতা। আপনার একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট কিন্তু প্লেয়ারদের আপনার ফ্যাসিলিটিস 100% দিতে হবে। এটা কিন্তু ফিফার লতেই আছে, এফসি লতে আছে যে আপনি একটা, আজকে দেখলাম যে একটা বেডে, ডবল বেডে 2টা প্লেয়ারকে ঘুমাতে হচ্ছে। এটা কিন্তু কমফোর্টেবল না। প্লেয়াররা কিন্তু সবসময় ফ্রি থাকতে চায়, কমফোর্টলি না ঘুমাইতে পারলে কিন্তু পারফর্ম করতে পারবে না। এগুলো কিন্তু ফ্যাসিলিটি দিতে হবে প্লেয়ারদের। এইসব ফ্যাসিলিটিস তো আমি কোনোদিনই আমি দেখিনি। আমি তো অনেক ফুটবল খেললাম, ন্যাশনাল টিমে তো অনেক দেশ গেছি এবং অনেক টুর্নামেন্টে পার্টিসিপেট করেছি, কিন্তু এই ধরনের ফ্যাসিলিটিস আমি কোনোদিন দেখি নাই। যে মাঠে যাওয়ার জন্য গাড়ি পায় না, রুমের ভিতরে পানি পাওয়া যায় না, প্র্যাকটিসের ফিল্ড পাওয়া যায় না। আর আমি কোনোদিনই শুনি, কেরালা তো কোনোদিন ফুটবল অর্গানাইজার করে নাই, কোনোদিন এত বড় ধরনের ফেস্টিভ্যাল অনুষ্ঠান করে নাই ওরা। কিন্তু এটা আমি সবসময় ইন্ডিয়া ফুটবল, ক্যালকাটায় সবসময় এইসব অনুষ্ঠানগুলো হতো, একদম বড় ধরনের টুর্নামেন্ট ক্যালকাতায় সল্টলেক স্টেডিয়ামে হয়তো, এবং আশেপাশে ওদের আশেপাশে কিন্তু অনেক ফ্যাসিলিটিস আছে। এবং সেটা আমরা দেখেছি এই প্রজন্মের যারা আসলে মানে ফুটবল সমর্থক বা দর্শক, তারা হয়তো এই লাস্ট হচ্ছে গিয়ে আইএফএ শিল্ডের জন্য সেটা দেখেছে যে আসলে কলকাতা কি করতে পারে। বা ফুটবল কিন্তু কলকাতার মুখে, ইন্ডিয়ার ফুটবল সবসময় কলকাতার মুখে, এবং কলকাতায় সবকিছু হয়। মানে সেখানে হয়তো এটা আসলে একটা বড় ধরনের অবস্থা, বিরাট কমপ্লেক্স সল্টলেকের আশেপাশে, ওখানে অনেক ফ্যাসিলিটিস আছে প্লেয়ারদের ঘোরা, প্র্যাকটিসের। তো যাই হোক, কারণ ভাই আমরা আবার একটু ম্যাচে ফিরে আসি। আজকের ম্যাচটা অনুষ্ঠিত হলো শ্রীলঙ্কা এবং নেপালের। আসলে এই খেলাটা আপনি কিভাবে দেখছেন বা কিভাবে বলবেন আসলে এই দুই দলের লড়াই? অ্যাকচুয়ালি নেপাল কিন্তু ভালো ফুটবল খেলেছে, ওদের ব্যাড লাক যে ডিফেন্সের ভুলে কিন্তু গোলটা খেলো। আর সর্বক্ষণই কিন্তু ওরা প্রেসার দিয়ে খেলতেছিল শ্রীলঙ্কার এগেইনস্টে। আমি যতটুকু খেলা দেখেছি, ম্যাচটা খেলেছে আসলে নেপালই ভালো, চান্স পেয়েছে বেশি, নেপাল গোল খেলো, হেরে গেল শ্রীলঙ্কা, কিন্তু চান্স কিন্তু অনেক বেশি পেয়েছে এবং ফিনিশিং এর খুবই অভাব ছিল নেপাল টিমের। ওর খেলতেছে আইসা এন্ড অফ দ্য টাইমে গোল করতে পারতেছে না, এটা কিন্তু ওর প্রবলেম। নাহলে কিন্তু ওভারঅল ভালো খেলেছে ফুটবল। আরেকটা বিষয় নেপালের, আমরা বাংলাদেশের সাথেও ম্যাচটাতে আমরা দেখেছি, যেটা আমাদের মাটিতে আমাদের দেশে যেটা হলো সেটাও সেম। বাংলাদেশ কিন্তু একটা গোলই করলো, আর সারা খেলা কিন্তু খেলতে পারেনি খুব একটা, কিন্তু নেপাল কিন্তু ডমিনেট করছে আমাদের উপর, কিন্তু ওরা গোল করতে পারেনি। কারণ ভাই আমাদের আসলে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতির পর আবার আপনার কাছে আলোচনায় ফিরে আসছি। বাংলাদেশে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ঘটলো এমন দুর্ভাগ্যজনক ঘটনা। কোন ক্লাবের সমর্থকরা ভাঙচুর করলো বাফুফে ভবন, বাদ পড়েনি সভাপতি, সহসভাপতি ও বোর্ডরুমের জানালার কাজ। ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে 4 তলায় থাকা অনূর্ধ্ব 14 নারী ফুটবল দলের খেলোয়াড়রাও। ঘটনা নিয়ে চলছে আরামবাগ ও পুলিশের পাল্টাপাল্টি অভিযোগ। তবে এই ঘটনায় অজ্ঞাতনামা 150 থেকে 200 জনকে আসামি করে মামলা করেছে বাফুফে। আমি যখন আমরা রুমমেট গল্প করছি খেলা নিয়ে, তখন হঠাৎ করে বাইরে থেকে অনেক একটা বিকট স্লোগানের মতো ভেঙে চুরে ঢুকলো ভিতরে। তখন আমরা হঠাৎ করে এত চিৎকার শুনে আমরা বেলকনিতে এসে দাঁড়াইছি। এমনই ভয়াবহ ছিল মঙ্গলবার সন্ধ্যার হামলা। কদিন আগে যারা জয় করে এলো এএফসি অনূর্ধ্ব 14 নারী ফুটবলের আঞ্চলিক প্রতিযোগিতা, তারাও রেহাই পায়নি এই হামলা থেকে। হঠাৎ করে আসা স্লোগান সহ ঝটিকা মিছিল, এরপর ইটের ঝড় বয়ে যায় বাফুফে ভবনের উপর দিয়ে। আশেপাশের গাড়িও রক্ষা পায়নি অতর্কিত এই আক্রমণ থেকে। চারিদিকে কাচের টুকরো, ফুটবল ফেডারেশন ভবনের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসযজ্ঞের আলামত। বাদ যায়নি বোর্ডরুম, সহসভাপতি কক্ষ ও সভাপতি কক্ষ। সরাসরি আরামবাগের বিপক্ষে কোনো ব্যবস্থা নেয়নি বাফুফে। এই ঘটনায় মামলা করা হয়েছে অজ্ঞাতনামা 150 থেকে 200 জনের উপর। মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে যেভাবে করে হামলা করা হয়েছে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। তো সেই বিষয়ে ইনস্ট্যান্টলি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে মতিঝিল থানায় আমাদের মামলা করা হয়েছে। আনআইডেন্টিফাইড 150 থেকে 200 উচ্ছৃঙ্খল লোক যারা এসে এই হামলাটি চালিয়েছিলেন। বাফুফের সাধারণ সম্পাদক আরও জানালেন, কোন ক্লাবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা জানানো হবে কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর। ম্যাচ কমিশনার এবং রেফারি কর্তৃক যে রিপোর্ট দাখিল করা হয়েছে, সেই রিপোর্টের বেসিসে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি কাজ করবে। সামগ্রিক বিষয়গুলো অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন কার্যনির্বাহী কমিটির সভায়, মোস্ট লাইকলি আগামী সপ্তাহে আমাদের একটি কার্যনির্বাহী কমিটির সভা হবে। সেই কার্যনির্বাহী কমিটির সভায় সকল বিষয়গুলো আমরা উত্থাপন করব। এ বিষয়ে মতিঝিল থানায় যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এই ঘটনায় 24 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে আরামবাগ ক্লাব সংশ্লিষ্টদের রয়েছে পাল্টা অভিযোগ। সেদিন মাঠ রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় কমলাপুর স্টেডিয়ামের ফটক আটকে সমর্থকদের মারধর করেছিল সেখানে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি সাইদ হাসান কারণ ভাইয়ের কাছে। কারণ ভাই, আমরা আসলে একটা মানে দুর্ভাগ্যজনক ঘটনার প্রতিবেদনই দেখলাম, এটা অপ্রত্যাশিত অবশ্যই,
তো এই বিষয়ে আসলে প্রশ্ন করার কিছু নেই, আপনার মতামতটা যদি বলতেন। বাংলাদেশে দেখেন, বাংলাদেশের সর্বোচ্চ ক্রীড়া ফেডারেশন কিন্তু এই বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখন এইখানে অ্যাটাক হওয়া কিন্তু এটা অনেক খুব দুঃখজনক একটা ঘটনা। এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি খুব ব্যথিত এবং খুব কষ্ট পাচ্ছি যে এই ঘটনাটা ঘটা ঠিক হয়নি। তারপরও এটা যারাই করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত আমি মনে করি। আচ্ছা কারণ ভাই, আরেকটা বিষয় সেটি হচ্ছে কি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন এটি অবশ্যই একটা দেশের ফুটবল যেহেতু অনেক বড় একটি খেলা, যে কোনো দেশের জন্যই বর্তমান বিশ্বে জনপ্রিয়তার দিক থেকে হোক বা যে দিক থেকেই বলি না কেন, তো সেক্ষেত্রে এই ধরনের ফেডারেশনগুলো বা এই ধরনের ক্রীড়া সংস্থাগুলো নিরাপত্তা ব্যবস্থাও তো একটু আসলে জোরদার করা উচিত বা সবসময়ের জন্য একটু আরো উন্নত মানের হওয়া উচিত। সেক্ষেত্রে আমি নিজেও দেখেছি বাহুফে ভবনে খুব একটা পুলিশ কিংবা নিরাপত্তা বাহিনীর সদস্যরা সবসময়ের জন্য থাকে না। তো এই বিষয়টা কি রাখা গেলে বা এই বিষয়টা থাকলে কি বিষয়টা স্পোর্টস অ্যাকচুয়ালি স্পোর্টসে আসলে এরকম পুলিশ প্রশাসন দিয়ে তো স্পোর্টস চলে না। স্পোর্টস আপনি একটা জায়গা তো উন্মুক্ত রাখবেন সবসময়। এই স্পোর্টসে তো কোনো সময় হাড্ডাহাড্ডি মারামারি লড়াই তো হওয়ার কথা না। স্পোর্টস একটা উন্মুক্ত জায়গা, এখানে সবাই বিচরণ করে উন্মুক্ত মনে। এই যে ছোট ছোট মেয়েরা এত কষ্টে কথাগুলো বলতেছিল, এটা তো আসলে একদম সত্যি অর্থে তো বিশাল লজ্জাজনক ব্যাপার। আপনি স্পোর্টসে কেন আপনি দাঙ্গা পুলিশ রাখবেন, কেন আপনি আর্মি রাখবেন, কেন র্যাব রাখবেন? এটা তো হওয়া উচিত না। এটা উন্মুক্ত থাকবে, সবার জন্য বিচরণ ওপেন থাকবে। মানে বিষয়টি হচ্ছে সবার ভালোবাসার জায়গা, একটা সবচেয়ে একটা মনের সবচেয়ে বড় খোরাকের জায়গা হচ্ছে স্পোর্টস। মানুষ সব কষ্ট দুঃখ বেদনা ভুলে যাওয়ার জন্য স্পোর্টসে আসে। সেই স্পোর্টস যদি এরকম কিছু হয় তাহলে তো আর স্পোর্টস আর থাকারই দরকার নেই। আসলে এটা আসলে নিতান্তই দুঃখজনক একটা বিষয়, চরম দুঃখজনক। তো এই বিষয়টা থেকে বাইরে গিয়ে যদি কারণ ভাই আবার আমরা ম্যাচের দিকে চলে যাই, কালকের ম্যাচ, আমি শেষ প্রশ্নটাই হয়তো বা করবো, সেটি হচ্ছে কারণ ভাই আপনিও জাতীয় দলের গোলরক্ষক হিসেবে দীর্ঘদিন কাটিয়েছেন, গোল পোস্টের অতন্ত্র প্রহরী হিসেবে, পাশাপাশি আপনি একটা সময় জাতীয় দলের গোলরক্ষক কোচ হিসেবেও দায়িত্ব ছিলেন, বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি, একটা স্বর্ণযুগ গিয়েছে বাংলাদেশের গোলকিপিং এ। 1999 সালে আমরা মানে বিপ্লব ভট্টাচার্যের দারুণ নৈপুণ্যে সাব গেমসে স্বর্ণপদক পেয়েছি। 2003-এ আমিনুল ইসলামের গোলরক্ষকের দরুনই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো সেই জায়গা থেকে এখনকার দিনের গোলকিপিং কতটা আসলে ভালো দেখছেন? অ্যাকচুয়ালি এই পোস্টটা বাংলাদেশের জন্য কিন্তু সবসময় একটা গুরুত্বপূর্ণ একটা পোস্ট, গোলকিপিং। কারণ বাংলাদেশ ফুটবল টিম আমাদের টিমের গোলকিপাররা সবসময় বরাবরই এই পর্যন্ত আমি দেখেছি 60% ম্যাচ কিন্তু ওয়ার্ল্ডের সব গোলকিপারই একটা ম্যাচের 60% খেলা খেলতে হয়। আমরা দেখেছি নোয়ারকে, জার্মানি টিমের যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো, কিন্তু ম্যাচে কিন্তু 60% খেলাই খেলছে। আমরা কেইলার নাভাসকেও দেখেছি, এবং নাভাস, এবং আমাদের দেশে আমরা কিন্তু প্রায় আমরা সব গোলকিপারই কিন্তু আপনার এই ম্যাক্সিমাম টাইমে আমরা কিন্তু 40% 60% সাপোর্ট দিয়েছি টিমকে। এখন এই গত আমি যে অস্ট্রেলিয়া এগেইনস্টে খেলা দেখলাম, আমাদের যে গোলকিপিং এখন যারা গোলকিপিং করছে তাদেরকে কিন্তু খেলার আগেই দেখা যাচ্ছে নার্ভাস। হ্যাঁ, ওরা যদি নিচের থেকে যদি ফুল ম্যাচ কিন্তু ওরা দেখে, গোলকিপাররা ওরা যদি সাহস না দেয় টিমকে, তাহলে কিন্তু টিমের ডিফেন্স থেকে শুরু মিডফিল্ড সবাই কিন্তু শেকি থাকে। গোলকিপার থাকতে হবে অত্যন্ত প্রহরী এবং খুব স্ট্রং, খুব সাহসী একটা গোলকিপিং করতে হবে এখানে। এখানে ম্যাচ পুরো ডিপেন্ড করে কিন্তু গোলকিপারের উপরে। গোলকিপার কিন্তু সব খেলা দেখে নিচের থেকে, এবং ওর প্রত্যেকটা ক্যাপ্টেনের মতো খেলা খেলতে হয় ওর গোলকিপিং। পুরো মাঠটা তো তার আসলে দেখা। কিন্তু এখন দেখতেছি আমাদের গোলকিপার যে লাস্ট আমি অস্ট্রেলিয়ার সাথে গোলকিপার 10-15 মিনিট দেখলাম টোটালি শেকি। ও কি করবে, কোন বলে যাবে, কোন বলে কি করবে কিছু বুঝতেছে না। আত্মবিশ্বাসের বেশি কাজ করে। আর সেট প্লে থেকে তো গোল আমরা খাচ্ছি সব সময়। কর্নার কিকে কোন সময় কোন কর্নার, একটা গোলকিপিং এ কিন্তু জানতে হয় কর্নার কিকের সময় ডিফেন্ডার কিভাবে সেট করতে হবে, একটা ফ্রি কিকের সময় ডিফেন্ডার কোথায় থাকবে, গোলকিপারদের কিন্তু এগুলো বলে দিতে হবে। হ্যাঁ, গোলকিপার কিন্তু অনেক সেকেন্ড ক্যাপ্টেন হিসেবে গোলকিপার কাজ করতে হয়। কোন পজিশনে তার বের হয়ে আসতে হবে, কোন বলে তুমি যাবা, কোন বলে যাবা না, এগুলো কিন্তু ডিসিশনের ব্যাপার। এগুলো কিন্তু ইন্টারসেপ্টেশন, এগুলো গোলকিপারদের শিখাইতে হবে। এগুলো যদি গোলকিপারকে স্পেশাল ট্রেনিং না করা হয়, তাহলে কিন্তু গোলকিপাররা ভালো করতে পারবে না। এদিকে ফুটবল ফেডারেশনের যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো, এদিকে আমার মনে এই পোস্টার দিকে এইদিকে একটু নজর দেওয়া উচিত। কারণ গোলকিপার সবসময় কিন্তু 60% খেলা খেলতে হয়। আচ্ছা, আপনার এখন এই দৃষ্টিতে আসলে গোলকিপিং এর এই অবস্থা থেকে বের হওয়ার জন্য এখন আমাদের দলে যিনি আছেন, হয়তো হিমেল খেলবেন না, সোহেল রানা, ওদের দিয়ে আসলে ভরসাটা করা উচিত। তো এক্ষেত্রে আসলে কতটুকু আপনি রিলায়েবল? অবশ্যই তো ও ভালো খেলতেই হবে, আমি আশা করি ও ভালো খেলবে। কারণ ওর এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক ভালো ভালো টিমের সাথে খেলছে, অস্ট্রেলিয়া, কাজাকিস্তান, বিগ ম্যাচ খেলে আসছে, তো ওর এক্সপিরিয়েন্স এখন অনেক হয়েছে। ও মনে হয় ভালো খেলবে কালকে।
আমি আশাবাদী। তো কারণ ভাই আসলে আপনার সাথে আমরাও প্রত্যাশা করি, অগণিত বাংলা 16 কোটি মানুষই প্রত্যাশা করে যে বাংলাদেশ অনেক ভালো খেলবে, শুধু গোলকিপিং নয়, হয়তো ডিফেন্সে, হয়তো মিডফিল্ডে, হয়তো স্ট্রাইকিং এ সবাই ভালো খেলবে এবং সর্বোপরি কালকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ইনশাআল্লাহ জয় উপহার দেবে। অসংখ্য আমরা ধন্যবাদ, আশা করি। অসংখ্য ধন্যবাদ কারণ ভাই এত রাতে এত কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও সবাইকে ধন্যবাদ। খেলার সময় আরো যা দেখবেন, বিজয় দিবস টুর্নামেন্টের ফাইনালে উঠেছে নৌবাহিনী ও বিকেএসপি। নৌবাহিনী এবং সেনাবাহিনীর ম্যাচে মাঠে অপ্রীতিকর ঘটনার বিষয়ে কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত জানালো ফেডারেশন। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে বুধবার 15 সদস্যের এই চূড়ান্ত দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড। এদিকে টুর্নামেন্টের আগে নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে পারলে বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ, এমনটাই আশা অধিনায়কের। এখন পর্যন্ত 9টি যুব বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ, যেখানে সফলতা বলতে প্লেট পর্বের 4টি চ্যাম্পিয়নশিপ। তবে এবার সে গেরো থেকে বের হতে চায় মিরাজ শান্তরা, চলছে তারই প্রস্তুতি। বিসিবি একাদশের বিপক্ষে 4টি প্রস্তুতি ম্যাচ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর টুর্নামেন্ট শুরুর একদম আগে ভাগে এসে অংশ নেবে জিম্বাবুয়ে এবং ইংল্যান্ডের বিপক্ষে 2টি অনুশীলন ম্যাচে। আর এই ম্যাচগুলোর মধ্য দিয়ে নিজেদের প্রস্তুতিটা সেরে নিয়ে আসছে বিশ্বকাপে ভালো করার প্রতিশ্রুতি ইয়াং টাইগার অধিনায়কের কণ্ঠে। ওয়ার্ল্ড কাপের আগে সব ব্যাটসম্যানরা যদি আমরা প্রিপারেশন সবকিছু ঠিক থাকে, ইনশাল্লাহ আশা করা যায় ব্যাটসম্যানরা ভালো একটা রেজাল্ট করবে। এদিকে প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের রান করার বিষয়টি ভাবিয়ে তুলছে টিম ম্যানেজমেন্টকে। তবে বাংলার যুবাদের বিশ্বাস সে ঘাটতিটুকুও পুষিয়ে নেওয়া যাবে এই প্রস্তুতি ম্যাচগুলোর মধ্য দিয়েই। লাস্ট একটা সিরিজ ধরে একটু অফ ফর্মে আছে, তারা আসলে গুছিয়ে উঠতে পারতেছে না, কারণ তাদের হয়তো ফিজিক্যালি মেন্টালি এর জন্য হয়েছে। অ্যাজ এ ক্রিকেটার আমার কাছে মনে হয় যে ভালো সময় খারাপ সময় থাকে, বাট আশা করতেছি এটা ওভারকাম করে ফেলবে। এদের সাথে এভাবে ম্যাচ জেতাটা আমাদের জন্য খুবই ভালো, বিকজ ওয়ার্ল্ড কাপে এরকম যখন সিচুয়েশন আসবে তখন আমাদের জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। আগামী 27 জানুয়ারি আসরের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে শুধু টি-20 না, সাথে থাকছে একটি টেস্ট ম্যাচ। ক্রিকেট অপারেশনসের বৈঠক শেষে এমনটাই জানান চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। এর আগে টি-20 খেলার কথা থাকলেও টেস্ট ক্রিকেটে উন্নতির ব্যাপারটি মাথায় রেখে সিরিজে একটি টেস্ট রেখেছে ক্রিকেট বোর্ড। সেই সাথে আগামী বছর জুন জুলাইয়ে জিম্বাবুয়েতে ফিরতি সফরে টেস্ট ওয়ানডে খেলার প্রস্তাব পাঠিয়েছে বিসিবি। দরজায় কড়া নাড়ছে শর্ট ফরম্যাটের এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20 আসর। তবে প্রাথমিকভাবে ক্রিকেট বোর্ড চেয়েছিল আসন্ন জিম্বাবুয়ে সিরিজে অন্তত 5টি টি-20 খেলবে বাংলাদেশ। কিন্তু এমনিতেই টেস্ট খেলার সুযোগ কম পায় লাল সবুজের প্রতিনিধিরা। দেশের ক্রিকেটের স্বার্থে এই সিরিজে 3টি টি-20-র সাথে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। আর সবকিছু ঠিক থাকলে 11 জানুয়ারি বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আমরা যখন জিম্বাবুয়ে যাব তখন থাকবে টেস্ট, আমাদের প্রপোজালে তখন টেস্ট এবং ওডিআই জুন জুলাইতে। আর ওরা যখন আসবে তখন আমাদের প্রপোজাল আছে যে একটা টেস্ট এবং টি-20, 3টা টি-20। সামনেই অনূর্ধ্ব 19 বিশ্বকাপে ব্যস্ত থাকবে ঢাকা ও চট্টগ্রামের স্টেডিয়ামগুলো। তাই জিম্বাবুয়ে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট ও খুলনায়। এই সময়ে ডোমেস্টিক ক্রিকেট থাকবে, বিসিএল থাকবে, প্লাস আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের প্রেশার আছে। সো ঢাকায় কোনো স্কোপ নাই। আমরা ঢাকার বাইরে প্রবাবলি খুলনা এবং সিলেট এখন আমাদের যা অ্যাভেলেবিলিটি আছে। এদিকে এশিয়া কাপের ফাইনাল 6 মার্চ, কিন্তু একই মাসের 4 ও 6 তারিখে ওয়ার্ল্ড টি-20-র অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে টাইগারদের, যে কারণে সাংঘর্ষিক হচ্ছে দুটো আসরের সূচির সাথে। তবে বোর্ড বলছে এশিয়া কাপ হবে ওয়ার্ল্ড টি-20-র আদর্শ প্রস্তুতি। টি-20-র প্রিপারেশনটা আসলে বেসিক্যালি আমাদের এশিয়া কাপকেই ধরতে হবে। আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন, এশিয়া কাপের ফাইনাল হচ্ছে 6 তারিখ। আর বাংলাদেশের প্র্যাকটিস ম্যাচও কিন্তু একটা 4 তারিখ এবং 6 তারিখ। সো ইন দ্যাট কেস আমরা অপশনটা ওপেন রেখেছি শুধু 6 তারিখের প্র্যাকটিস ম্যাচটার জন্য। এছাড়াও 15 জন ক্রিকেটারের চুক্তি নবায়নের ব্যাপারটিও আলোচনায় উঠে আসে বৈঠকে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ইনজুরিতে পড়ে ঘরোয়া ক্রিকেটের ধুমধারাক্কা আসরে নিজেকে মেলে ধরতে পারেননি কামরুল ইসলাম রাব্বি। ইনজুরি থেকে সেরে উঠতে লড়ছেন এই পেসার। বিপিএলে কেবল 2 ম্যাচ খেললেও শতভাগ পাওনা বুঝে পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছ থেকে। আপাতত ঘরোয়া ক্রিকেটে বিসিএলে সফল হওয়াই মূল লক্ষ্য তার।
গেল জিম্বাবুয়ে সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছিলেন পেসার কামরুল ইসলাম রাব্বি, তবে লাল সবুজের জার্সি গায়ে এখনো মাঠে নামা হয়নি তার। বিপিএলে খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে, তবে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। 2 ম্যাচ খেলে উইকেট নিয়েছেন 2টি, এখনো পুরোপুরি সেরে ওঠেননি। কাজ করছেন শতভাগ ফিট হতে। তো 2টা ম্যাচ খেলেছি, ট্রাই করছি ভালো খেলার, তাও আমি 100% ফিট ছিলাম না, 60% ফিট ছিলাম। তো এখন ইনজুরি পুরোপুরি রিকভারি হয়েছে, এখন প্র্যাকটিস স্টার্ট করলাম। তো এখন চিন্তা ভাবনা হচ্ছে আবার বিসিএল টুর্নামেন্ট আছে, বিসিএল টুর্নামেন্টে ভালো পারফর্ম করা। গেল 2 আসরে বিপিএল এর বড় এক সমস্যা ছিল ক্রিকেটারদের বকেয়া পাওনা, তবে এদিক থেকে কুমিল্লা বেশ সচেতন। ইনজুরির কারণে রাব্বি পুরো আসরে মাঠে না থাকতে পারলেও পেয়েছেন শতভাগ পারিশ্রমিক। পেমেন্ট আমার টিম কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমাদের সকল প্লেয়ারদের লাস্ট ফাইনালের আগেই 100% ক্লিয়ার করে দিয়েছে। আমাদের ডিএ, তারপরে যে পেমেন্ট ছিল সবকিছু আর কি আমাদের 100% করে দিয়েছে। ক্রিকেটের জমকালো আসরে উজ্জ্বল ছিলেন আবু হায়দার রনি, আলামিন, মোহাম্মদ শহীদদের মতো পেসাররা। তবে জাতীয় দলে জায়গা করে নিতে বেড়েছে প্রতিযোগিতা, সেখানে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগের অপেক্ষায় আছেন রাব্বি। পেস বোলাররা ভালো পারফর্ম করতেছে, এটা কিন্তু আমাদের জন্যই ভালো, কারণ হলো যত কম্পিটিশন থাকবে তত কিন্তু ইমপ্রুভ করার জায়গাটা থাকে। বিপিএল ছিল এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি20-র আগে ক্রিকেটারদের বড় প্রস্তুতি, তাই এখানকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বড় 2 টুর্নামেন্টে সফল হবে লাল সবুজের প্রতিনিধিরা, এমনটাই আশা রাব্বির। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। স্কাউটিংটা এমন একটা জিনিস চিন্তা করতে পারবে না। এই যে ট্রেনিংগুলো স্কাউটিং, এটা আমার মুক্তিযুদ্ধে যে কত কাজে লেগেছে, ইউ ক্যানট ইমাজিন। আমি 5ম পাকিস্তান স্কাউট জাম্বুরিতে অংশ নিয়েছি, আমাকে প্রেরণা জুগিয়েছে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য। জাতির জন্য বঙ্গবন্ধুর 7ই মার্চের আহ্বানে আমি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করি। এখান থেকে আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি। বৃহত্তর লাকসাম এটা মুক্ত হয় 11ই ডিসেম্বর। 150 জন রাজাকারের ক্যাম্প, আমরা 8 জন 14 ঘন্টা যুদ্ধ করেছি। আমরা হলাম সবাই লর্ড ব্যাডমিন পাওয়েলের উত্তরসূরি। আবার স্বাগত খেলার সময়ে। সময় সংবাদে এক সপ্তাহের এই মাত্র পাওয়া খবর পাচ্ছেন মাত্র 5 টাকায়। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ওয়ানডেতে সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। আরেক প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি জিতেছেন টি20 সেরা ক্রিকেটারের খেতাব। বুধবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বর্ষসেরাদের তালিকা প্রকাশ করে। 2014-15-তে ক্রিকেট ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন 26 বছর বয়সী অজি অধিনায়ক স্টিভ স্মিথ। 23টি টেস্ট খেলে 1734 রান করে সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন, গড় 82.57। আর তারই স্বীকৃতি স্বরূপ আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট খেলোয়াড় দুটো খেতাবই জিতেছেন স্টিভ স্মিথ। মিচেল জনসন আর মিশেল ক্লার্কের পর স্টিভের কল্যাণে টানা তৃতীয়বারের মতো মর্যাদার স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফিটা অস্ট্রেলিয়াতেই রয়ে যায়। এছাড়া রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা আর মিচেল জনসনের পর সপ্তম ক্রিকেটার হিসেবে একসাথে দুটো মুকুট জিতেন স্মিথ। কখনোই অ্যাওয়ার্ড পাওয়ার আশা নিয়ে মাঠে খেলতে নামি, সবসময় চেষ্টা করেছি ভালো খেলে যত বেশি সম্ভব দলকে জেতানো। তবে একসাথে বড় বড় দুটি পুরস্কার পাওয়ায় সত্যিই আমি সম্মানিত বোধ করছি। এদিকে 4 বছর পর প্রোটিয়া ওডিআই অধিনায়ক এডি ভিলিয়ার্স দ্বিতীয়বারের মতো জিতে নিল বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার। 2010 সালে প্রথমবারের মতো তিনি এই পুরস্কার জিতেছিলেন। আর দলের আরেক সতীর্থ ফাফ ডু প্লেসিস নির্বাচিত হয়েছেন সেরা টি20 ক্রিকেটার হিসেবে। চলতি বছরের জানুয়ারিতে জোহান্সবার্গে ক্যারিবিয়ানদের বিপক্ষে 56 বলে 119 রানের দুর্দান্ত ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন এই প্রোটিয়া ক্রিকেটার। 10টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে দেয়া এই অ্যাওয়ার্ডের মধ্যে বিশ্বকাপ জয়ী অজি ক্রিকেটারদেরই আধিপত্য। বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কারটিও গিয়েছে অজিদের ঘরে। ওয়ানডে সেরা হয়েছেন মেগ ল্যানিং, আর টি20তে সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটার স্টেফানি টেইলর। এছাড়া বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। স্পিরিট অফ দ্য ক্রিকেটের পুরস্কার পেয়েছেন ব্র্যান্ডন ম্যাককালাম, আর টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন রিচার্ড কেটেলবার্গ। ফাহমিদা শম্পা, সময় সংবাদ।
বিজয় দিবস হকি টুর্নামেন্টের খবর। টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ বিমান বাহিনীকে 4-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে নৌবাহিনী। অপর ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীকে পেনাল্টি শুটআউটে 7-6 গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বিকেএসপি। এদিকে সোমবারের ম্যাচে মাঠে অপ্রীতিকর ঘটনার বিষয়ে আসন্ন কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ফেডারেশন। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রথম সেমিতে ম্যাচের শুরু থেকেই বিমান বাহিনীর রক্ষণ দুর্গে মুহুর্মুহু আক্রমণ রচনা করে নৌবাহিনীর স্ট্রাইকাররা। চয়ন জিমিদের দুর্দান্ত পারফরম্যান্সে 3-0 ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে নৌবাহিনী। দ্বিতীয়ার্ধেও নৌবাহিনীর আক্রমণের কাছে অনেকটাই অসহায় বিমান বাহিনীর রক্ষণভাগ। ম্যাচের 69 মিনিটে নৌবাহিনীর অধিনায়ক কৃষ্ণ গোল করলে 4-0 গোলের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বিমান বাহিনী। দিনের অপর ম্যাচে পেনাল্টি শুটআউটে সেনাবাহিনীর বিপক্ষে 7-6 গোলের ব্যবধানে জয় পেয়েছে বিকেএসপি। ম্যাচের প্রথমার্ধে 1-1 গোলে সমতা থাকলেও দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ছিল আক্রমণ পাল্টা আক্রমণের ছড়াছড়ি। শেষ পর্যন্ত 3-3 গোলের সমতায় শেষ হয় ম্যাচের নির্ধারিত সময়। অতিরিক্ত সময়ে কোনো দল গোল না পেলে পেনাল্টিতে গড়ায় ম্যাচ, আর তাতে দুর্দান্ত এক জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বিকেএসপি। 10 গোল দিলে আমরা ফাইনালে যাব, আর 1 গোল দিয়ে জিতলে ফাইনালে যাবো। এই জন্য আমরা মোটামুটি সেফ খেলে আমাদের 4 গোল হয়েছে। ইনশাল্লাহ আমাদের ফাইনালে আমরা আমাদের 100% দিব। নেভিতে দেখা গেছে ন্যাশনাল টিমের প্লেয়ার বেশি। আমরা কালকে আমাদের ভালো খেলার জন্য চেষ্টা করব। গত সোমবার নৌবাহিনী ও সেনাবাহিনীর মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের পর মাঠে সৃষ্টি হওয়া অপ্রীতিকর ঘটনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ফেডারেশন। বরং বিষয়টিকে কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত বলে অনেকটা দায়সারা জবাব দিলেন ফেডারেশনের কর্মকর্তারা। আমাদের কাছে যে সমস্ত অভিযোগ আম্পায়াররা দিয়েছেন, তারপরে সেনাবাহিনী থেকে দেওয়া হয়েছে এবং ম্যাচ কমিশনার দিয়েছে, আমরা সকলেই পর্যালোচনা করছি এবং আমরা বসছিলাম যারা কার্যনির্বাহী কমিটি আছে, আমরা সেখানে আমাদের এই রিপোর্টগুলো আমরা পাঠাবো, তারাই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এদিকে বারবার হকি মাঠে অপ্রীতিকর ঘটনায় সামনে এসেছে নিরাপত্তার বিষয়টি। তবে এবার মাঠের ভেতরের কোনো ঘটনা নয়, বরং মাঠের বাইরের উত্তাপ গ্যালারিতে বসা দুদলের দর্শকদের ঠেলে নিয়ে গেছে সংঘর্ষের পর্যায়ে। সেমিফাইনালে গ্যালারিতে দুদলের সংঘর্ষের এক ঘটনায় আবারও হকি মাঠের নিরাপত্তার প্রশ্নটি জোরালোভাবে সামনে উঠে এলো। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মাঠের লড়াইকে কিছুদিনের জন্য ভুলে বড়দিনের ছুটিতে পরিবার পরিজনদের সাথে আনন্দ উৎসবে মেতে উঠেছে ফুটবল তারকারাও। আর এমনটাই উৎসব মুখর পরিবেশে বিশ্বজোড়া ভক্তদের নিজ বাড়িতে আমন্ত্রণ জানালেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনের মাদ্রিদে সাজানো গোছানো বাড়িটি নিজেই ঘুরিয়ে দেখানোর পর সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি এই পর্তুগিজ ফুটবল সেন্সেশন। দর্শক, চলুন তাহলে ঘুরে আসা যাক বিশ্বের অন্যতম সেরা ফুটবলার CR7 এর সেই বাড়িটি থেকে। Coming in, this is what I live. I wish everyone Merry Christmas, every good year, and be happy, which is for me is the most important. রোনালদোর মতো এরকম সারা বিশ্বের খেলার সমর্থকদের বা খেলার দর্শকদের আমরাও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ে।